আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলের জীবন গল্পের ২ নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রেদওয়ান শুধু এতদিন এসব বিল্ডিংয়ের কথা বয়ে পড়েছে, আর আজকে তা বাস্তবে দেখলো। বিল্ডিংটা প্রায় ২৫ তলা হবে। রেদওয়ান মাথা উঁচু করে দেখতেছে। রাজু পেছনে ঘুরে দেখে রেদওয়ান বিল্ডিংটা চোখ বড় বড় করে দেখতেছে, আর এদিকে বৃষ্টি হচ্ছে। এমনিতেই আগে থেকে কাক ভেজা হয়ে আছে রেদওয়ান। তাই রাজু বলল, তুমি যেহেতু এখন থেকে এখানে থাকবে সেহেতু তুমি সবকিছু পরেও দেখতে পারবে। আর দেখো কেমন ভিজে গেছো, এভাবে বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর হতে পারে, ভেতরে আসো। রেদওয়ান বলল, আচ্ছা সাহেব। বাধ্য ছেলের মতো রেদওয়ান রাজুর পেছনে গেল। রাজু গিয়ে লিফটে উঠলো, আর রাজু রেদওয়ানকেও উঠতে বলল। রেদওয়ানও উঠলো। রেদওয়ান ওঠার কিছুক্ষণ পর লিফটের দরজা অটোমেটিক বন্ধ হলো, আর রাজু বাটনে ৯ চাপ দিল। লিফট যখন উপরে উঠতেছে রেদওয়ান তখন মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকলো। রেদওয়ান জীবনেও এমন করে কোনোদিন লিফটে ওঠে নাই। প্রায় মিনিট খানেক পরে তারা লিফট থেকে নামলো। সিঁড়ি আছে, তবে সময় লাগবে বলে লিফটে করে এসেছে। তারপর বাসার ভেতরে ঢুকলো তারা। রাজু বলল, এই হচ্ছে তোমার রুম। এখানে বাথরুমে সবকিছুই আছে। তুমি আগে গিয়ে ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে আসো। আমি বুয়াকে তোমার খাবার দিয়ে যেতে বলছি। তারপর সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিব। রেদওয়ান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর রেদওয়ান রুমে ঢুকলো। রুমটা আগে থেকে সাজানো ছিল। একটা রুমে যা যা লাগে তার সবকিছুই আছে রুমের মধ্যে। রেদওয়ান রুমে এত কিছু দেখে অনেকটা অবাক হলো, কারণ এর আগে রেদওয়ান এমন রুম দেখে নাই। আর খাট, রেদওয়ান তো ওর জীবনেও খাটে থাকে নাই। আর এখানে খাট আছে, সোফা আছে, টিভি আছে, শোকেস, আলনা, টেবিল, ড্রেসিং টেবিল সবকিছুই আছে। রেদওয়ান এত কিছু দেখে মনে মনে ভাবতেছে যে স্বর্গে আছে নাকি। তাই সে তার হাতে চিমটি কাটলো। রেদওয়ান আর অত কিছু না দেখে ফ্রেশ হতে লাগলো। ফ্রেশ হয়ে এসে রেদওয়ান একটা ভালো দেখে শার্ট আর প্যান্ট পরলো, কিন্তু রেদওয়ানের শরীরের চেয়ে দুটোই অনেক বড় আর ঢিলা। রেদওয়ান বাহিরে বের হয়, ডাইনিং টেবিলে বসে কাচের প্লেটে খাবার খেলো। এইরকম খাবার রেদওয়ান তার জীবনেও খায়নি, তাও আবার এমন আলিশান ভাবে। খাওয়া শেষ হলে রেদওয়ানকে রাজু সোফাতে বসতে বলল। রেদওয়ান রাজু সাহেবের কথা মতো খাবার টেবিল থেকে উঠে সোফাতে গিয়ে বসলো। রাজু তার বউ, ছেলে মেয়ে সবাইকে ডেকে নিয়ে আসলো। রাজু বলল, সাথী, এই হচ্ছে তোর টিচার, আর মোর্শেদা রাফি, এর নাম হচ্ছে রেদওয়ান, যার কথা তোমাদেরকে বলেছিলাম। রাজু আর তার ৯ বছরের ছেলে রাফি রেদওয়ানকে মেনে নিতে পারলেও সাথী আর রাজু সাহেবের বউ রেদওয়ানকে মেনে নিতে পারলো না। রেদওয়ানকে দেখে মা মেয়ে দুজনেই নাকে হাত দিয়ে চেপে ধরলো। সাথী বলল, আব্বু, এই ছেলে তো আমাদের বাসার কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না, আর তার কাছে কিনা আমি পড়বো? অসম্ভব আব্বু। মোর্শেদা বলল, তোমার কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? এসব এতিম ছোট লোক কি সব পোশাক পরেছে, তাকে বাসায় জায়গা দিতেছো? দেখেছো কি সব পরেছে? আর ওর কাপড় থেকে কি সব গন্ধ বের হচ্ছে। প্লিজ ওকে বের করে দাও, আমার দম বন্ধ হয়ে আসতেছে। সাথী বলল, মামুনি দেখো, পায়ের ছেঁড়া স্যান্ডেল পরেছে, আর দেখতে কেমন পাগলদের মতো লাগছে। আমি এর কাছে পড়তে পারবো না। আর দেখো, আমাদের দামি সোফা নষ্ট করে ফেললো এই ছেলে। মামুনি ওকে বের করে দাও। সাথী ওয়াকথু করতে করতে বেসিনে গেল, আর মোর্শেদা বেগম একটু দূরে সরে দাঁড়ালো। রেদওয়ান ওদের মা মেয়ের কথা শুনে লজ্জা আর শরমে মাথা নিচু করে রাখলো। রাজু বলল, এই তোমাদের মা মেয়ের এসব বাজে স্বভাব গেল না কেন? ও গরিব হতে পারে, কিন্তু অনেক ভালো ছেলে। আল্লাহ ওর মতো করে আমাদেরকেও বানাতে পারতেন। মানুষ হয়ে আরেকটা মানুষকে কেমন করে ঘৃণা করতে পারো তোমরা? মোর্শেদা বলল, এই হচ্ছে তোমার সমস্যা, এসব ছেলেদের জায়গা এই বাসাতে হবে না। রাজু বলল, তুমি নিশ্চয়ই এই বাসা থেকে বের হতে চাচ্ছ না? রেদওয়ান এখানে থাকবে, আর সাথী রেদওয়ানের কাছেই পড়াশোনা করবে, এটাই শেষ কথা। আর কেউ যদি রেদওয়ানের সাথে বাজে ব্যবহার করেছো তার জায়গা এই বাসাতে হবে না, আমি বলে দিলাম। মা মেয়ে দুজনে দুজনের দিকে তাকাতে থাকলো। সাথীর অবস্থা খারাপ দেখে মোর্শেদা বেগম চোখের ইশারায় সাথীকে চুপ থাকতে বললেন, এবং রেদওয়ানকে তাড়ানোর পায়তারা সে করতেছে। সাথী তার মায়ের ইশারা বুঝতে পেরে চুপ করে থাকলো। রাফি বলল, আব্বু, আমিও পড়বো রেদওয়ান ভাইয়ার কাছে, আর রেদওয়ান ভাইয়া সহ অবসর সময়ে খেলা করব। রাজু বলল, ঠিক আছে, তাই হবে। মোর্শেদা আর সাথী দুজনে তাদের রুমে চলে গেল। সাথী তার রুমে গিয়ে ভাবতেছে কি করে এই রেদওয়ানের বাচ্চাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া যায়। অপরদিকে মোর্শেদা বেগমও তাই ভাবতেছে। রাফি রেদওয়ানের কাছে গিয়ে ওর ছোট হাত দুটো দিয়ে রেদওয়ানের মাথা তুলল। ভাইয়া, তোমার মন কি খারাপ হয়েছে? ভাইয়া, মন খারাপ করো না, আম্মু আর আপু একটু খারাপ। রাজু বলল, ওদের কথাই তুমি কিছু মনে করো না রেদওয়ান। আর শোনো, কে কি বলে বলুক, কখনো বাসা ছেড়ে যাওয়ার কথা মুখেও তুলবে না, বলে দিলাম। সত্যি বলতে কি, শহরে যেমন ভালো মানুষ আছে ঠিক ততগুলো খারাপ মানুষও আছে। সবাই তোমার মতো সরল সোজা না। অন্য কেউ হলে এতক্ষণে ওদের মা মেয়ের কথার উত্তর দিয়ে দিত। রেদওয়ান বলল, না না সাহেব, আমি কিছুই মনে করি নাই। রাজু বলল, তাহলে রুমে গিয়ে ঘুমাও, সকালে আবার কথা হবে তোমার সাথে। রেদওয়ান মাথা নিচু করে রুমে গেল। তারপর ব্যাগ থেকে সব কাপড় বের করে আলনাতে রাখলো। রেদওয়ান সব কাজ শেষ করে বিছানায় গেল ঘুমাতে। বিছানাতে যাওয়ার পর দেখলো বিছানা অনেক নরম। এখন যদি বিছানায় গা এলিয়ে দেওয়া যায় তো ঘুম ধরে যাবে।
রেদওয়ান যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার মাদ্রাসার কথা মনে পড়ে গেল, বিশেষ করে মাদ্রাসা সুপার এবং দারোয়ান সালামের কথা। আজকে রেদওয়ান তাদের থেকে অনেক দূরে। ওদের কথা ভাবতে গিয়ে রেদওয়ানের চোখে জল চলে আসলো। এখন কি তার বাবা মানে রহিম কি রেদওয়ানের কথা ভাবতেছে? রেদওয়ানের কথা কি তারও মনে পড়তেছে, নাকি রহিমও রেদওয়ানের মতো করে কান্না করতেছে? রেদওয়ান কখনো ভাবতেও পারে নাই একদিন তাদের ছেড়ে এত দূরে এসে তার থাকা লাগবে। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে রেদওয়ান ফজরের নামাজ পড়ল। নামাজ শেষ করে দেখলো ঘরের ভেতরে আরো একটা দরজা আছে। তাই কৌতূহলবশত দরজাটা খুলে দেখে ছোট একটা বারান্দা আর লোহার রড দিয়ে খাঁচার মতো ঘেরা, মানে এটা হচ্ছে ব্যালকনি। বাহিরে তাকিয়ে দেখে অনেক বড় বড় বিল্ডিং, আর সব বিল্ডিং দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন রেদওয়ানের ভাবনা হচ্ছে একটা করে বিল্ডিং এ তো একটা করে পরিবার থাকে, তাহলে এত বড় বড় বিল্ডিং তৈরি করে অযথা টাকা নষ্ট করার কি দরকার আছে? একটা পরিবারে বাবা মা স্ত্রী সন্তান এরাই তো থাকে, তাহলে এত বড় বিল্ডিং এর কি দরকার? এসব নানা রকম কথা ভাবতেছে রেদওয়ান। সকালে পাখি ডেকে উঠল, ধীরে ধীরে রাস্তায় মানুষ আর গাড়ি বের হতে থাকলো। রেদওয়ান আরো অবাক হয়ে গেল এই শহরে এত রকমের গাড়ি দেখে, আর মাঝে মাঝে গাড়ি জ্যামের মধ্যে আটকে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি একটা গাড়ি আরেকটা গাড়িকে লাগিয়ে দিবে। হঠাৎ রাজু সাহেবের ডাকে রেদওয়ান বাস্তবে ফিরে এলো। রেদওয়ান তার রুমে থেকে ড্রয়িং রুমে গেল, দেখতে পেল সবাই সকালের নাস্তা করা নিয়ে ব্যস্ত। রাজু সাহেব রেদওয়ানকে নাস্তার টেবিলে বসতে বলল। রেদওয়ান যেই না নাস্তার টেবিলে বসতে যাবে অমনি সাথী আর তার মা মোর্শেদা বেগম নাস্তার টেবিল থেকে উঠে গেল। রাজু সাহেব বুঝতে পারলেও তার স্ত্রী মেয়েকে থামালো না। খাওয়া শেষ করে রাজু রেদওয়ানকে নিয়ে মার্কেটে গেল। যাওয়ার পথে রেদওয়ান শুধু শহরের মানুষ, গাড়ি, রাস্তা, ভবন এসব দেখলো। রেদওয়ান এখন বুঝতে পারলো শহর আর গ্রামের মধ্যে পার্থক্য কি। আর শহরের মানুষগুলোকে দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ কারো আপন নয়, যে যার মতো কাজে ব্যস্ত। একটা মার্কেট থেকে কিছু শার্ট প্যান্ট জুতা স্যান্ডেল রেদওয়ানকে কিনে দিল রাজু সাহেব। তারপর বাসায় চলে আসলো। রাজু বলল, রেদওয়ান যাও, এখান থেকে যেগুলো তোমার পছন্দ হয় সেগুলো পরে আসো। রেদওয়ান বাধ্য ছেলের মতো গিয়ে সেখান থেকে শার্ট প্যান্ট স্যান্ডেল পরে আসলো। রেদওয়ানকে এবার এসব পোশাক পুরাই চেঞ্জ করে দিয়েছে। রাজু তার স্ত্রী মেয়েকে ডাক দিল। তারা রেদওয়ানকে দেখে অবাক হয়ে গেল। কিছুক্ষণ আগে যে ছেলেকে পাগলের মতো লাগছিল এখন সেই ছেলে দেখি পুরাই হিরোর মতো লাগতেছে। রাজু বলল, সাথী এবার ঠিক আছে তো? সাথী বলল, না আব্বু, ঠিক নাই। পোশাক বদলালে তো আর মানুষের স্ট্যাটাস বদলে যায় না। রাজু বলল, চুপ করো বেয়াদব মেয়ে, যাও বই খাতা নিয়ে পড়ার টেবিলে বসো। এখন তোমাকে রেদওয়ান পড়াতে যাবে। আর শোনো, রেদওয়ানকে ভদ্রতার সহিত স্যার বলে ডাকবে, মনে থাকে যেন। সাথী ওর বাবার উপর কোনো কথাই বলতে পারে না, চুপচাপ পড়ার টেবিলে গিয়ে বসে পড়ল। মোর্শেদা বলল, কাজটা কি ঠিক করলে তুমি? একটা এতিম ছোট ঘরের ছেলের জন্য নিজের মেয়েকে এভাবে ধমক দিতে পারলে? রাজু বলল, বেশি কথা বলবে না বলে দিলাম। এতিমরা কি মানুষ না? তারা কি সমাজের 8-10টা মানুষের মতো চলাচল করতে পারে না? মোর্শেদা বলল, একটা এতিম ছেলের জন্য আমাকে রাগ দেখাচ্ছ? আর এই ছেলের জন্য কেন তুমি এত টাকা ব্যয় করতে গেলে? রাজু বলল, ওহ, এখন সাথীর শিক্ষক আর টাকা পয়সা কি কবরের সাথে নিয়ে যাবে নাকি? শোনো, এখনো সময় আছে, নিজেকে বদলে ফেলো। শহরের ওই ইট পাথরের মতো হয়ে যেও না, তাহলে পস্তাতে হবে। রেদওয়ান মাথা নিচু করে সব কথা শুনতেছে। যখন মোর্শেদা বেগম এতিম কথাটা বলে তখন মনে হয় রেদওয়ানের কলিজাটা ছিঁড়ে গেল। কেন, এতিম মানুষগুলো কি কারো ভালোবাসা পেতে পারে না? তাদের কি ইচ্ছা করে না ভালো পোশাক পরিধান করতে? তারা কি একটু সুখের মুখ দেখতে পারে না? রাজু বলল, রেদওয়ান তুমি ওই ঘরে গিয়ে রাফি আর সাথীকে পড়াও। আর শোনো, কাল সকালে তোমার ভার্সিটি চিনিয়ে দিব, তারপর একা একা যেও, বুঝলে? রেদওয়ান মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। তারপর সাথীর রুমে গেল। সেখানে গিয়ে দেখে সাথী বইয়ের উপর মাথা রেখে কি যেন চিন্তা করতেছে। রেদওয়ান রুমে ঢুকে সাথীকে সালাম দিল। তার প্রতি উত্তরে সাথী মুখের ভেঙচি কাটলো। রেদওয়ান আর কোনো কথা না বলে পড়ার টেবিলের পাশের চেয়ারে বসলো। রেদওয়ান বলল, আপনি কোন শ্রেণীতে পড়েন? সাথী বলল, নিউটেন। রেদওয়ান বলল, কোন বিভাগে? সাথী বলল, মানবিক। রেদওয়ান বলল, আপনার কোন বইয়ের সমস্যা আমাকে বলুন, আমি তার সমাধান করে দিব। সাথী বলল, সমস্যা তো আপনি। রেদওয়ান বলল, মানে ঠিক বুঝলাম না। সাথী বলল, সব বইয়ে সমস্যা আছে আমার। তারপর রেদওয়ান এক এক করে সাথীর সব বইগুলো প্রথম থেকে শুরু করলো। কিন্তু বোঝা গেল সাথী মোটেও ভালো ছাত্রী না, পড়াশোনার দিক দিয়ে একদম কাঁচা। কোনো রকমে রেদওয়ান সাথীকে বোঝানো শুরু করলো, আর সাথীও কিছুটা বুঝতে পারলো। তারপর রাফিকে পড়াতে শুরু করলো। রাফি ক্লাস 4-এ পড়ে, কিন্তু সাথীর থেকে রাফি অনেক মেধাবী, তা রেদওয়ান বুঝতে পারলো। প্রথম দিন তবুও তাদেরকে অনেক কিছু বোঝালো, অনেক কিছু শেখালো। পড়ার কথা ছাড়া একটাও বাড়তি কথা বলেনি। সাথী আর রাফিকে পড়িয়ে এসে রেদওয়ান আবারও রাজু সাহেবের কাছে যায়। রাজু সাহেব তখন পত্রিকা পড়ায় ব্যস্ত। রাজু সাহেব পত্রিকা রেখে রেদওয়ানকে বলতেছে, তা কেমন দেখলে ওদের পড়াশোনা? রেদওয়ান বলল, সাহেব আপনার মেয়ে পড়াশোনায় একেবারে কাঁচা, আর আপনার ছেলে মাশাল্লাহ অনেক সুন্দর পড়তে পারে। রেদওয়ানের কথা শুনে রাজু সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো এবং রেদওয়ানের দিকে আগুন চোখে তাকিয়ে থাকলো। রাজু সাহেবের এমন তাকানো দেখে রেদওয়ান অনেকটা ভয় পেয়ে গেল। সাথে সাথে রেদওয়ান মাথা নিচু করে নিল এবং মনে মনে বলতেছে, আমি তো তাকে সত্যি কথা
কথা বললাম, তাহলে আমার দিকে এমন করে উনি তাকিয়ে আছে কেন? রাজু বলল, তুমি আমাকে কি বলে ডাকলা সেটা আগে বলো। রেদওয়ান বলল, সাহেব বলেছি। কেন, কোনো কি ভুল করেছি সাহেব? রাজু বলল, আরেকবার যদি সাহেব বলেছ তো রহিমকে এখনই ফোন করে বলে দিব। বেটা, আমাকে আঙ্কেল বলে ডাকবি নয়তো চাচা বলে ডাকবি। তুমি তো গ্রামের ছেলে, আমিও গ্রামের, কিন্তু এই শহরে এসে পুরাই শহরের মানুষ হয়ে গেছি, কিন্তু গ্রামের কিছুই ভুলি নাই। এখন থেকে চাচা বা আঙ্কেল বলে ডাকবে, তাহলে প্রাণটা জুড়িয়ে যাবে। রেদওয়ান এবার বুঝতে পারলো আসল ঘটনা কোথায়। রেদওয়ান বলল, ঠিক আছে চাচা, আপনাকে আমি চাচা বলেই ডাকবো। রাজু বলল, আমি জানি আমার মেয়েটা পড়াশোনায় অনেক দুর্বল, তাই তো তোমাকে এখানে নিয়ে আসা। আমি চাই আমার মেয়েকে তুমি পড়াশোনার দিক দিয়ে ভালো করে দিবে। রেদওয়ান বলল, ইনশাআল্লাহ চাচা, আমি চেষ্টা চালিয়ে যাব। চাচা, একটা কথা বলি। রাজু বলল, হ্যাঁ বলো, কি কথা? রেদওয়ান বলল, আব্বাকে একটু ফোন দিবেন, অনেকদিন আব্বার সাথে আমার কোনো কথা হয় না। রাজু বলল, আরে বেটা, আসার মাত্র 2 দিন হলো, তাতেই বলতেছিস অনেকদিন কথা হয় না? এত ভালোবাসিস রহিমকে তুই? রেদওয়ান বলল, ওই একজন ব্যক্তি আছে যে আমাকে নিজের সন্তানের মতো করে ভালোবাসে। রাজু পকেট থেকে ফোন বের করে রহিমকে ফোন দিল। রহিমের সাথে কিছু কথা বলে রেদওয়ানকে ফোন এগিয়ে দিল। রেদওয়ান ফোন কানে দিয়েই কান্না করা শুরু করেছে। রেদওয়ান বলল, আব্বা তুমি কেমন আছো? আমাকে কি ভুলে গেছো? আব্বা, আমার না তোমাকে দেখতে মন চাচ্ছে, তুমি এখানে একবার আসো না। রহিম বলল, যাব। এভাবে তুই কান্না করিস কেন? এখনো কি তুই সেই ছোট্ট রেদওয়ান আছিস? দেখ বাবা, এভাবে কাঁদিস না, আমার অনেক কষ্ট হয়। রহিমের সাথে রেদওয়ান যতক্ষণ কথা বলেছে সব কথাই কান্না করে বলেছে। রেদওয়ান অনেক দুর্বল একটা ছেলে, তাকে সাহস দেওয়ার মতো ওই একজন রহিমই ছিল। রহিম রেদওয়ানকে নানা রকমের কথা বলে বোঝায়, রাজুর পরিবারের সবার কথা শুনতে বলে, কেউ কিছু বললে মন খারাপ যেন না করে, কারো কোনো কথার যেন উত্তর না দেয়, ভালোভাবে থাকতে বলল, ভালোভাবে পড়াশোনা করতে বলল, ঠিক মতো খেতে বলেছে, আর রহিমের চিন্তা যেন না করে, রহিম ঠিক সময় মতো চলে আসবে। আরো অনেক কথা বলে ফোন রেখে দেয়। রাজু বলল, এমনভাবে কান্না করলে রহিম তো মনে করবে আমি তোমাকে কতই না মেরেছি।